ভাইয়া একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সামিহা আক্তার। আছি বিআরবি হাসপাতালের ধারাবাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় হচ্ছে করোনাকালীন সময়ে কিডনি রোগীদের করণীয়। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, কিডনি রোগ বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড। আসসালামু আলাইকুম। স্যারকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনার এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা সবাই জানি যে আমরা একটি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই করোনা রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আছে আমাদের রুগীদের ক্ষেত্রে, এবং দর্শকদের অনুরোধ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করুন। স্যার যথাসাধ্য চেষ্টা করবেন এই সীমিত সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, আমাদের বেশ কিছু রুগী আছেন যারা রেগুলার চেক আপে থাকেন, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টগুলো। স্যার, এই রুগীগুলোর জন্য আমাদের কি মানে রুগীদের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু তাদের রেগুলার হাসপাতালে আসতে হচ্ছে? তো অনেকেই স্যার আতঙ্কিত থাকেন যে করোনা আক্রান্ত হলেন কিনা বা হওয়ার, এগুলো তো এমনিতেই ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। এদের জন্য স্যার কি ধরনের উপদেশ মেনে চলা উচিত? ধন্যবাদ ডক্টর সামিয়া এবং বিআরবি অথরিটিকে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে এই করোনার এই দুর্যোগের মাঝেও আমি বিআরবি হসপিটালে কিডনি রোগীদের, এই মুমূর্ষু রোগীদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে এখানে রোগী দেখার জন্য যোগদান করেছি। তো আমাদের যে 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 সকল রোগীরা ক্রনিক বা দীর্ঘমেয়াদী কিডনি বিকলতায় ভুগছেন, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। ক্রনিক কিডনি ডিজিজের আপনারা জানেন যে অনেকগুলি ধাপ আছে, যেমন 5টি ধাপে আমরা ভাগ করি। প্রাথমিক 3টি ধাপে আমরা ওষুধের চিকিৎসা, এমনকি চতুর্থ ধাপেও আমরা ওষুধের চিকিৎসা দিয়ে থাকি। যখন একটা পর্যায়ে চলে যায়, যেমন স্টেজ 5 বা পঞ্চম ধাপে, তখন রোগীদের আসলে ওষুধের পাশাপাশি ডায়ালিসিসের চিকিৎসা করতে হয়। তো সবচেয়ে বড় কথা যেটি আপনি মেনশন করেছেন যে এই রোগীরা ইমিউনো কম্প্রোমাইজ, মানে তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা অত্যন্ত কম, যার জন্য তারা দেখা যায় যে অন্যান্য যাদের কিডনি রোগ নাই তাদের থেকে অনেক ঝুঁকিপূর্ণ তাদের ইনফেকশন হওয়া বা অসুস্থ হয়ে যাওয়া, এমনকি করোনায় আক্রান্ত হলে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি মৃত্যুমুখেও পতিত হতে পারে। তো সেই জন্য যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদেরকে অত্যন্ত সাবধানতা বলতে আমি মনে করি যে তারা যে ধরনের আমাদের যে সামাজিক যে যে বিধিনিষেধগুলি আছে সবার জন্য, সেগুলি তারা অবশ্যই স্ট্রিক্টলি ফলো করবেন। যেমন তাদের সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বাসায় তো অবশ্যই তারা একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে থাকবেন। যে হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়ার যে অভ্যাসটা, সেটা কিছুক্ষণ পরপরই, হয়তো 2-3 ঘন্টা পরপরই, যদি করোনা রোগী আশেপাশে থাকে বা বাসায় থাকে, সেক্ষেত্রে যেরকম স্ট্রিক্টলি ফলো করতে হবে, করোনা রোগী না থাকলে কিন্তু ওইরকম যে প্রতি মিনিটে ঘন্টায় ঘন্টায় হাত ধোয়া, এটার প্রয়োজন নাই। আচ্ছা। করোনা রোগীর সংস্পর্শে বা অন্য রোগীর সংস্পর্শে থাকলে তাহলে পরে তাদেরকে সেটা মেনটেন করতে হবে বেশি। তাছাড়া তারা বাসায় তাদের যে যেটি আমরা বলি যে মানে খাবার দাবারের ব্যাপারগুলি, বিশেষ করে পুষ্টিকর খাবার, যদিও কিডনি রোগীদের আপনি জানেন অনেকগুলি খাবারে অনেক রেস্ট্রিকশন থাকে, সেই ক্ষেত্রেও যদি নিয়মিত কেউ ডায়ালাইসিস করে, আমরা কিছু কিছু খাবার তাদেরকে ভাগ করে দিই, মানে বলে দেই যে এগুলা খাওয়া যাবে না, এগুলা খাওয়া যাবে। প্রোটিনের ব্যাপারে অনেকের অনেক রকম মিসকনসেপশন আছে। আমরা জি মনে করি স্যার। যারা ডায়ালাইসিস করে তাদেরকে বেশি করে প্রোটিন খেতে হবে। এই সময়টা আরও বেশি প্রোটিন খাওয়া উচিত, কারণ না হয় তাদের পুষ্টির অভাব হবে। এমনকি ডায়ালাইসিসের ঠিক আগ মুহূর্ত ফলের ব্যাপারে আমাদের একটা ফলাদির ব্যাপারে একটা রিজার্ভেশন থাকে, আমরা নিষেধ করে থাকি জি যেহেতু স্যার, যে পটাশিয়াম বেশি পটাশিয়ামের থাকে। জন্য। কিন্তু তারা ডায়ালাইসিসের ঠিক আগ মুহূর্তে বা ডিউরিং ডায়ালাইসিস ফল খেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাছাড়া যেমন আমরা কতগুলি খাবারের কথা, যেমন লেবু বা টক জাতীয় খাবারগুলি, যেগুলা অল্প অল্প পরিমাণে সব রোগীরাই দের মতোই কিডনি রোগীরাও নিতে পারে।
তাতে করেও সমস্যা আছে বলে আমি মনে করি না। মানে ইমিউনিটি বুস্ট করার জন্য যা ইমিউনিটি যা বুস্ট আপ দরকার করার জন্য এগুলো যা যা করা করতে দরকার পারবে। তারা করতে পারবে। আচ্ছা আর তারা তো রেগুলার ডায়ালাইসিস করছেন, যদি রেগুলার ডায়ালাইসিস করেন তাতে সেই ক্ষেত্রে তাদের কোনো মানে মিনারেলস বা যেগুলো যে আমরা বলি ইলেকট্রোলাইটস সেগুলোর অ্যাবনর্মালিটি হওয়ার চান্স খুব কম। ডায়ালিসিস রোগীরা তো স্যার একটা মানে খুবই আতঙ্কে থাকেন যে হসপিটালকে ধরা হয় একটা ইনফেকশনের সোর্স। এই অবস্থায় যদি ওনারা এসে আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে ওনাদের কী করণীয়, বা অনেক রুগীকে আমি দেখেছি স্যার ডায়ালিসিসের ডেটও স্কিপ করার চেষ্টা করছেন। তো স্যার সেই ক্ষেত্রে তাদের কী এটা করা উচিত আসলে? এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা খুবই আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের ডায়ালাইসিস। প্রথমেই তো আমরা কে কোভিডের রুগী কে কোভিডের রুগী না আমরা সেটা বুঝতে পারতাম না। পরবর্তীতে আমরা কিছুটা নীতিমালায় সারা দেশেই সে কিছু কিছু হসপিটালকে আইসোলেটেড করা হয়েছে, কিন্তু তারপরেও অনেক রুগী দেখা যায় যে বাসায় যান, তার বাসার পরিবেশ থেকে সে বা রাস্তাঘাটে আসা যাওয়ার সময় কোভিড ইনফেকশন বা ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা বলে থাকি যে এটা আমি জানি না কতটুকু সম্ভব, বলা হয় যে গাইডলাইনগুলিতে বলা হয় যে রুগীরা তাদের পাবলিক ট্রান্সপোর্টে করে ডায়ালিসিস সেন্টারে আসা যাওয়া করবেন না। তারা হয় তাদের ব্যক্তিগত ট্রান্সপোর্টে আসবেন অথবা হসপিটালের অ্যারেঞ্জমেন্টে তাদেরকে আনা নেওয়া করার কথা। তো সেটা হলে তারা একটা রিস্ক থেকে ফ্রি হলো। দ্বিতীয়ত তারা অবশ্যই যদি মানে কোভিড আক্রান্ত হয়ে থাকে জানা থাকে তারা অবশ্যই 3 লেয়ারের মাস্ক পরবে, এবং তারা সবসময় ডিউরিং ডায়ালাইসিস যে 4 ঘন্টা ডায়ালাইসিস করবে পুরো পিরিয়ডটাই কিন্তু তারা মাস্ক পরা অবশ্যই থাকবে। মানে ওই রোগীদের ক্ষেত্রেও ডায়ালিসিস চলবে? হ্যাঁ, ওই রোগীদের ক্ষেত্রেও ডায়ালাইসিস চলবে, তবে তাদের ব্যাপারে কিছু নির্দেশনা আছে। যেমন তারা নন কোভিড যে রোগীরা ডায়ালাইসিস যে সেন্টারে করে সেখানে তারা ডায়ালাইসিস করবে না, বা করলে তাদের ব্যাপারে কিছু নির্দেশনা আমি বলছি। আমরা যদি জানতে পারি কোনো ডায়ালাইসিসের রোগী কোভিডে আক্রান্ত, তাদের জন্য আমরা কোভিড সেন্টার আলাদা করতে পারি, অথবা যদি আলাদা করতে না পারি তাহলে এক শিফটে যে নন কোভিড রোগীরা ডায়ালাইসিস হবে, এই কোভিড আক্রান্ত রোগীদেরকে আমরা সেপারেট করতে পারি। হয়তো তাদেরকে এমনও করতে পারি যে আমরা ডায়ালাইসিস দিনের শেষে এবং ডায়ালাইসিস ইউনিটের একটা কর্নারের বেডে তাদেরকে একটু আইসোলেটেড করে আমরা রাখতে পারি, এবং তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ডাক্তার, নার্স, রুগী এবং যারা অ্যাটেন্ডেন্ট আছেন সবাইকেই সমস্ত সতর্কতাগুলি ফলো করতে হবে। অ্যান্টিসেপটিক থেকে হ্যান্ড ওয়াশিং থেকে আরম্ভ করে মাস্ক পরা এবং সেগুলো ডিসপোজ করা, পা দিয়ে খোলা যায় এরকম ডিসপোজেবল কোনো বিনে তাদের মাস্কগুলি, তাদের যে গজ বা অন্যান্য যে সমস্ত আর্টিকেলগুলি সেগুলা ডিসপোজ করতে হবে। সুতরাং এমনটা নয় যে কোভিড আক্রান্ত হয়ে গেছে বলে তাকে আমরা ডায়ালাইসিস করব না, আমরা তাদেরকে বিদায় করে দিব তা না। তবে সতর্কতামূলক ব্যবস্থাগুলি মানে আমি বলি যে যতটুকু ম্যাক্সিমাম করা যায় সেটা ইনশিওর করতে হবে, সেটা সুনির্দিষ্টভাবে গাইডলাইন দেওয়া আছে। আচ্ছা স্যার, করোনার জন্য আরেকটি গ্রুপকে আমরা বলি যে খুবই ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টগুলো। এদের মধ্যে আবার একটি বড় গ্রুপ আছেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে ভুগছেন। স্যার এই রোগীদের জন্য কি ধরনের ইনস্ট্রাকশন ফলো করা উচিত? বেসিক্যালি ক্রনিক কিডনি ডিজিজের সারা পৃথিবীতেই খুবই একটি মারাত্মক কারণ বা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ডায়াবেটিস। যেই ফ্যামিলিতে ডায়াবেটিস আছে মানে যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে অনেকেই ডায়াবেটিসজনিত কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং আপনি জানেন যে ডায়াবেটিসটাও আসলে একটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন। তো ডায়াবেটিস রোগীদের যদি প্রস্রাবে প্রোটিন লিক করে এবং সেটি যদি প্রোগ্রেস করতে থাকে, যদি আমরা সময় মতো সেটা ডিটেক্ট করতে না পারি, তাহলে একটা পর্যায়ে আসবে যে তারা দীর্ঘমেয়াদী কিডনি বিকলতায় ভুগতে পারে। এবং এই রোগীরা বলা হয় যে কোমরবিড কন্ডিশন যাদের আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা যাদের ওবেসিটি, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, এরা আসলে করোনায় আক্রান্ত হওয়ার চান্স তাদের আরও বেশি অন্যান্য মানুষের তুলনায়। সেই জন্য তাদের সতর্কতা যেমন সতর্কতার ইন জেনারেল যে সমস্ত প্রিভেন্টিভ মেজার সেগুলো তো অবশ্যই মানবে, পাশাপাশি তাদের ডায়াবেটিসটা যেন পর্যাপ্ত পরিমাণে কন্ট্রোল থাকে, এটা খুবই এসেনশিয়াল।
ডায়াবেটিস থাকলেই যে করোনা হয়ে যাবে এমন না, তারা একটু ঝুঁকিতে বেশি, কিন্তু তারা যদি ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য কোলেস্টেরল কন্ট্রোল, ওজন কন্ট্রোল করা, এই এই ব্যাপারগুলি, এখন তো আমরা সবাই বাসায় বসে থাকি, বাসায় বসে বসে সেখানেও আমরা একটা টাইম ভাগ করে নিতে পারি কিভাবে আমাদের এগুলা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। আমার মনে হয় এইভাবে চললে হয়তোবা আমরা অনেকাংশেই এই সিচুয়েশন থেকে ডায়াবেটিস জনিত কিডনি রোগী বা ডায়াবেটিসের রোগীরা অনেকটা পরিত্রাণ পেতে পারি বা আক্রান্ত কম হতে পারি। আচ্ছা স্যার, আমাদের কিডনি রোগীদের আরও একটি বড় গ্রুপ আছেন যারা হয়তো কেবল কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন বা অটোইমিউনো কোনো কারণ ছিল ওনার কিডনি ইনজুরির জন্য। তো স্যার এইসব ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েড জাতীয় ওষুধ তাদের নিতে হয়। এই রোগীগুলোও তো নিশ্চয়ই স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। স্যার ওনাদের জন্য কি আলাদা করে কোনো ওষুধ আগে থেকে বা এই যে স্টেরয়েডগুলো নিচ্ছেন এগুলো কি বন্ধ করে দেবেন? না, এখন ব্যাপার হলো যে কিডনি রোগীরা যখন স্টেজ 5-এ চলে যায়, আমরা তাদের ওষুধের পাশাপাশি হয় ডায়ালাইসিস করি অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করে তাদেরকে বেঁচে থাকার জন্য আমরা চিকিৎসা দিই। তো কিডনি ট্রান্সপ্লান্ট অত্যন্ত একটি মানে সাধারণ অপারেশনের চেয়েও অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক বড় ধরনের একটি অপারেশন। তো সচরাচর এখন আমরা এই কোভিডের মুহূর্তে মোমেন্টে ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টগুলিকে খুব এসেনশিয়াল যদি না হয়, আমরা আসলে ট্রান্সপ্ল্যান্টের প্রোগ্রামগুলি একটু হলেও আগের তুলনায় কম, কিন্তু তাই বলে ট্রান্সপ্ল্যান্ট করা যাবে না এরকমও ঠিক সরাসরি বলা নাই। তবে ট্রান্সপ্ল্যান্ট করার সময় যে অন্যান্য সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা, সেগুলা খুবই ভালোভাবে ইনশিওর করতে হবে। ট্রান্সপ্ল্যান্টের পরে আমরা যে ধরনের ওষুধ দিই, এগুলো সবগুলোই কিন্তু মানুষের ইমিউনিটিকে অনেক কমিয়ে দেয়। যেমন স্টেরয়েড, তারপরে সাইক্লোস্পোরিন বা ক্যালসিনিউরিন ইনহিবিটর বলে যেগুলো, ট্যাক্রোলিমাস, তাছাড়া আমরা অ্যান্টিমেটাবোলাইটস বলে থাকি কতগুলি ওষুধ, সেলসেপ্ট এবং এজাথিওপ্রিন। তো কিছু গাইডলাইনে আছে সেগুলোর ব্যাপারে, যেমন আমরা সাধারণত যে অ্যান্টিমেটাবোলাইটসগুলি আমরা ডিসকারেজ করে থাকি, যেমন সেলসেপ্ট বা এজাথিওপ্রিন, এই ওষুধগুলি আমরা ব্যবহার করতে চাই না, বা করলেও সেগুলো বন্ধ করে দিব। আর আমরা যে সাইক্লোস্পোরিন করোনাকালীন সময়ে, কারণ তাতে করে আবার সব ওষুধ বন্ধ করলে তার আবার রিজেকশন হওয়ার চান্স থাকে, সেই জন্য আমরা অন্যান্য ওষুধগুলি যেমন সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস, এই ওষুধগুলি চালিয়ে যাব অথবা তাদের ডোজগুলি একটু কমাবো, কিন্তু স্টেরয়েড আমরা একেবারেই টোটালি বন্ধ করব না। এটা আমাদের একটা কথা আছে যে 0.2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা এটাকে কন্টিনিউ করব, কারণ এগুলো সবগুলো বন্ধ করে ফেললে দেখা যাবে যে কিডনি আবার রিজেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা স্যার, এই নির্দিষ্ট কোনো টাইমের ব্যাপার আছে এখানে যে এতদিন পর্যন্ত এই রোগীগুলোকে ওষুধের উপর থাকতেই হবে, এমন কোনো ব্যাপার আছে? ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টদের তো লাইফ লং ওষুধে থাকতে হয়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা প্রথম এই ড্রাগগুলির আমরা ব্লাড লেভেল দেখি, ব্লাড লেভেল দেখে দেখে ড্রাগটার ডোজ অ্যাডজাস্ট করি, এবং বলা হয় যে 6 মাস পর্যন্ত তাদের মোটামুটি পর্যাপ্ত একটা ডোজে আমরা মেনটেন করি, তারপরে 6 মাস পর পর আস্তে আস্তে তাদের ডোজটা কমাতে থাকে, এবং এটা সারা জীবনই কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট রোগীর ওষুধ খেতে হয় কিডনিটাকে রিজেকশন থেকে বা অন্যান্য রোগ থেকে বাঁচানোর জন্য, মানে কিডনিটাকে সার্ভাইভ করিয়ে রাখার জন্য। আচ্ছা স্যার, এটা তো বললেন যে যদি করোনা হওয়ার আগে তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। একজন কিডনি রোগী, উনি নির্দিষ্ট কিছু ওষুধ খাচ্ছেন, সিকেডির পেশেন্ট, তো এই রোগীগুলো স্যার করোনা আক্রান্ত হলো, তো তাদের তো আমরা ওই করোনার জন্য আলাদা কিছু ওষুধ দিচ্ছি। আমাদের তো স্যার লাস্ট যেটা বললেন যে ব্লাড থিনার কন্টিনিউয়াসলি এখন দিতে হয়, আর স্যার এছাড়াও যে আইভারমেকটিন দিতে হচ্ছে বা কিছু মেডিসিন দিতে হচ্ছে রেগুলারলি। তো এই ওষুধগুলো স্যার কি ওই মানে আমরা কোন ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দেব? সিকেডির রোগী তো আগে থেকে অনেক ওষুধ খাচ্ছেন, কোনো ইন্টারঅ্যাকশন কি হয় কিনা? এখানে যে ক্রনিক কিডনি ডিজিজের আমরা ভাগ করে থাকি, যেমন ডায়াবেটিস হলে তার ডায়াবেটিসের জন্য ইনসুলিন অথবা ট্যাবলেট যেটাই হোক সেটা তো অবশ্যই চলবে। অ্যান্টিহাইপারটেনসিভ, মানে এদের প্রায় অনেক রোগীরই উচ্চ রক্তচাপ থাকে, সেখানে আমরা অবশ্যই সেই ওষুধগুলি কন্টিনিউ করব। করোনার জন্য আমরা স্পেশালি যে ধরনের ওষুধ, আইভারমেকটিন যদিও অনেকে রিকমেন্ড করে না, সেটা আমরা ইউজ করতে পারি, কিন্তু সিকেডি স্টেজ 5-এ চলে গেলে যারা ডায়ালাইসিস করে না এখনও, তাদের
GFR 30 নিচে গেলে আমরা ডোজ কিছুটা রিডাকশন করতে বলি। একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে যে ওদের ব্লাড থিনারের ব্যাপারে, যেমন যে আপনি জানেন যে করোনার যে প্যাথোজেনেসিস, যেটা যে কারণে রোগীরা আক্রান্ত হয়ে থাকে, তার মধ্যে বলা হয়ে থাকে যে রক্ত জমাট বেঁধে বিভিন্ন হার্ট, লাং বা অর্গান বিভিন্ন ফেলিওর হচ্ছে। অর্গান ফেলিওর হচ্ছে এবং মারা যাচ্ছে। সেই জন্য আমরা এই ব্লাড থিনার ইউজ করতে বলি। আমরা কিন্তু ডায়ালাইসিসের রোগীদেরকে হেপারিন ইউজ করে থাকি, এটাকে আনফ্র্যাকশনেটেড হেপারিন বলে থাকে। আচ্ছা একটা 5000 ইন্টারন্যাশনাল ইউনিট বা একটা নির্দিষ্ট মাত্রা আমরা ইউজ করি থ্রু আউট দ্য ডায়ালাইসিস, যেন ওই যে সার্কিটে ব্লাডটা ক্লট না হয়ে যায়, ব্লাডটা জমাট বেঁধে না যায়। কিন্তু ইনবিটুইন ডায়ালাইসিসও আমরা এটাকে হেপারিনের একটা নির্দিষ্ট ডোজে ইউজ করতে পারি, অথবা আমরা এর চাইতে ভালো অ্যানোক্সাপেরিন বলে আরেকটা ওষুধ আছে, যেটা আমরা 40 ইন্টারন্যাশনাল ইউনিট সাবকিউটিনিয়াসলি চামড়ার নিচে প্রতিদিন ইউজ করতে পারি। এটা কিন্তু আমরা অনেক সময় প্র্যাকটিস করি না বা বলি না রুগীদের। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একজন রুগী সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস দিল, তাহলে ডায়ালাইসিসের দিন সে হেপারিন পেল, আর বাকি দিনগুলি তো সে কিছু যদি না পায় তাহলে তো তার রিস্কটা রয়েই গেল। সেই জন্য অ্যাটলিস্ট আমরা ধরে নিই যে কারো করোনা হয়ে গেলে 14 দিন অ্যান্টিকোয়াগুলেশন বা ব্লাড থিনার ইউজ করতে হবে। তা সেটা ইন বিটুইন ডায়ালাইসিস ইউজ করতে হবে, এবং আফটার দ্যাট আমরা রিভারক্সাবেন বা ওরালি আমরা যেতে পারি। সেটা অ্যাটলিস্ট 4 উইকস আমরা বলি যে ইউজ করা উচিত। কারণ দেখা যায় যে কিছু কিছু রুগী কোভিড থেকে ভালো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে মৃত্যু বা অন্য কোনো ডিজাস্টার হতে পারে। সেই জন্য অ্যান্টিকোয়াগুলেশনটা কিন্তু তার নির্দিষ্ট মেয়াদ 4 উইকস বলা হয়, বা কেউ কেউ বেশি দিনও বলে, আমরা ইউজ করব। এটা আমি মনে করি এটাকে একটা জরুরি একটা ব্যাপার। আচ্ছা স্যার, জুনিয়র ডক্টর হিসেবে আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। করোনা মানে কোভিড-19 যে ডিজিজের জন্য যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা কি নিজে ডিরেক্টলি কিডনির কোনো ইনজুরি করে কিনা? এটা একটা কোশ্চেন যে বিভিন্ন স্টাডিতে তারা দেখেছে যে কিডনি কিভাবে আক্রান্ত হয়। প্রথম কথা হলো অ্যাকিউট কিডনি ইনজুরি, বা হঠাৎ কিডনি বিকল হয়ে যেতে পারে। আচ্ছা সেটা তো করোনা সরাসরি করে না, করোনা ভাইরাস সেটা বিভিন্ন ওয়েতে, যেমন নিউমোনিয়া হচ্ছে, হ্যাঁ, বা প্রিরেনাল কোনো সিভিয়ার ডায়রিয়া হয়ে প্রিরেনাল ফেলিউর হতে পারে। তো সেই একটা পদ্ধতিতে আরও সেপসিস ইনফেকশন থেকেও কিন্তু প্রেশার ফল করে পেশেন্টের, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি, 29-26% পেশেন্টেরও অ্যাকিউট কিডনি ইনজুরি। তবে সরাসরি কিডনির যে টিউবিউলগুলি আছে, আমরা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে থাকি, সেভাবেও কিডনি আক্রান্ত হতে পারে এটা আর স্যার হোল বডিতে আলটিমেটলি হেমারেজ করতে পারে, কিন্তু সরাসরি ক্রনিক কিডনি ডিজিজ করে না বলেই আচ্ছা স্যার। আমরা জানি। কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি যদি দীর্ঘদিন পারসিস্ট করে, রোগী যদি ভালো হয়ে যায়, অ্যাকিউট কিডনি ইনজুরি যার হয়েছে সে ভবিষ্যতে যে কোনো সময় অন্য কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজে কোনো না কোনো সময়, অন্যান্য ক্ষেত্রেও যেরকম আমরা বলে থাকি, যার একবার একেআই হয়েছে সে ভবিষ্যতে সিকেডি হওয়ার চান্স থাকে, সেই একটা ক্ষীণ সম্ভাবনা থেকেই থাকে। আচ্ছা স্যার, করোনা যে কোনো রোগীর জন্যই, যে কোনো মানুষের জন্য খুবই আতঙ্কের একটা ব্যাপার। তো স্যার, এখন অনেক রোগী দেখছি যে কোভিড-19 পজিটিভ আসছেন, কিন্তু তারা বাসায় মানে ট্রিটমেন্ট নিচ্ছেন। তো কোনো রোগী যদি জানেন যে উনি আগে থেকে কিডনির সমস্যা ছিল ওনার, এবং রিসেন্টলি উনি কোভিড-19 পজিটিভ হয়েছেন, আমরা স্যার বলি যদি কোনো সিমটম না থাকে তাহলে বাসায় থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এক্স্যাক্টলি। কিন্তু স্যার এই করোনার মানে কোভিড-19 পজিটিভ হয়েছে অথচ আগে থেকে কিডনি পেশেন্ট ছিলেন, উনি কি হাসপাতালে ভর্তি হওয়া মানে শুধুমাত্র এই কোমরবিডিটিটা আছে বলেই কি হাসপাতালে ভর্তি হবে, নাকি সিমটম তৈরি হওয়ার জন্য অপেক্ষা করবেন? এটা আসলে হাই রিস্ক গ্রুপে পড়ে। তবে যদি আর্লিয়ার স্টেজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ থেকে থাকে, সেক্ষেত্রে সে বাসায় ট্রিটমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন মডারেট টু সিভিয়ার, এমনিতেই অন্যান্য ক্ষেত্রেও আমরা বলি মডারেট টু সিভিয়ার স্টেজে থাকে, তাদেরকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে, কারণ তাদের কমপ্লিকেশনসগুলি বেশি হওয়ার চান্স থাকে। সেই জন্য আমি মনে করি যে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের যখন অ্যাডভান্স স্টেজ, স্টেজ 4, 5, ইভেন স্টেজ 3, অথবা কোভিডের যদি মডারেট অথবা সিভিয়ার স্টেজে থাকে, তাদের হসপিটালে বা ডক্টরের কেয়ারে সুপারভিশনে থেকে ট্রিটমেন্ট করলে তারা বেশি সেফার হবে আমি মনে করি। আচ্ছা স্যার, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। তবে আমি এই প্রসঙ্গে একটা বলি, আমাদের কিন্তু যেরকম মনে করা হচ্ছিল যে আমাদের সিকেডি পেশেন্ট যারা ডায়ালাইসিস হচ্ছে তারা করোনা হলেই মনে মরে যাবে, বাঁচবে না, এরকম না। আমাদের অনেক রুগী কিন্তু আমার জানা মতে
ইভেন আমাদের এখানেও পজিটিভ হয়েছে, তারা অন্য সেন্টারে ডায়ালাইসিস করে ভালো হয়ে আবার এখানে চলে আসছে। সুতরাং এই ক্ষেত্রে অন্যান্য রোগীদের থেকে যে মৃত্যুর রেট বেশি খুব, সেটা এখন পর্যন্ত আমরা যদিও স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আপাত দৃষ্টিতে তাদের রিস্ক বেশি থাকলেও সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু না। অনেক ডায়ালাইসিস রোগী খুবই আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমি তো মনে হয় শেষ। তো অনেক রোগী আমাদের ভালো হয়ে যাচ্ছে, ডায়ালাইসিসের রোগী করোনা আক্রান্ত হয়ে তারা অন্য কোভিড ডেডিকেটেড হসপিটালে ডায়ালাইসিস করে আবার তারা আমাদের নর্মাল যেখানে নন কোভিড ইউনিটগুলিতে ডায়ালাইসিস নিচ্ছে। আচ্ছা, সুতরাং দর্শক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি বিশেষ করে স্যার কিডনি রোগীদের একটি মেসেজ দিলেন যে করোনায় সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু কোভিড আক্রান্ত হয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই, এটি সমাধান আছে। আচ্ছা স্যার, দর্শক বেশ কয়েকটি কমেন্ট এসছেন। মনিরুল ইসলাম ইমন নামে একজন দর্শক কমেন্ট করেছেন, ডায়ালাইসিস রোগীর রক্ত কমার কারণ কি এবং হিমোগ্লোবিনের জন্য ইনজেকশন প্রতি সপ্তাহে না নিয়ে কিভাবে থাকা যায়। আমার প্রশ্ন, হিমোগ্লোবিন কিভাবে বাড়ানো যায়? না, এটা আসলে হয় কি, আমাদের রক্ত তৈরি হয় কিডনির থেকে ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি হয়। আমরা অনেকেই জানি না, আমরা ভাবি যে রক্ত হয়তো আমাদের অন্য জায়গা থেকে হাড়গোড় থেকে অবশ্যই তৈরি হয়, কিন্তু সেটাকে তৈরি করার জন্য একটা হরমোন, বেসিক যে হরমোন সেটি হচ্ছে ইরিথ্রোপয়েটিন, সেটি কিন্তু কিডনিতে তৈরি হয়। সেই ইরিথ্রোপয়েটিন বোন ম্যারোকে স্টিমুলেট করে রক্ত তৈরির জন্য। এখন আমাদের যখন কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি কাজ করে না, তখন তো ইরিথ্রোপয়েটিন আর আসতে পারে না। তখন আমাদের আইডিয়ালি হচ্ছে যে আমরা দেখতে হবে যখন কোনো রোগী যখন রক্তশূন্যতা হয়, প্রথম কাজ হচ্ছে আমাদের আয়রন স্ট্যাটাসটা কেমন। কারণ প্রায় 1/3 অফ দ্য পেশেন্টের দেখা যায় আয়রন কম থাকে। এখন যদি কারো আয়রন কম থাকে, আমরা যদি তাকে আয়রন দেওয়া অত কস্টলি না, আয়রন দিয়ে আমরা তাদেরকে রক্তটা মানে হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পারি। কিন্তু আয়রন দেওয়ার পরও যদি ইরিথ্রোপয়েটিনের ঘাটতি থাকে, বিশেষ করে স্টেজ 3B, স্টেজ 4, স্টেজ 5, এই অ্যাডভান্স স্টেজগুলিতে ইরিথ্রোপয়েটিনই একমাত্র রিপ্লেসমেন্ট থেরাপি। মানে ইরিথ্রোপয়েটিন পাশাপাশি আয়রন ঘাটতি থাকলে আয়রন দিয়ে আমরা হিমোগ্লোবিন বাড়াতে পারি। কিন্তু খুব বেশি হিমোগ্লোবিন কমে গেলে 5-6, তখন রোগীরা খুব সিমটমেটিক হয়, তখন খুব কেয়ারফুলি ব্লাড দিতে হয়। কারণ ব্লাডের সাথে আপনি জানেন বেশি ব্লাড দিলে আয়রন জমে যেতে পারে বডিতে, হ্যাপাটাইটিস বি, সি, বিভিন্ন ভাইরাস ঢুকতে পারে। সেই জন্য আমরা, যদিও এই ইনজেকশনটা আসলে খুবই কস্টলি, তো সেটাই আমরা এনকারেজ করি প্রতি সপ্তাহে বা মাসে একবার বা 15 দিনে একবার বিভিন্ন মানের ইনজেকশন আছে, সেগুলো দিয়ে স্যার, হিমোগ্লোবিন এই বাড়াতে হয়। রোগীগুলোর হিমোগ্লোবিনের টার্গেট কত থাকে? হিমোগ্লোবিনের পরিমাণ কত পর্যন্ত স্যার ওনাকে ধরা হবে যে হ্যাঁ আপাতত ওনার ব্লাড ট্রান্সফিউশন বা নতুন কোনো কিছু আমার করার দরকার নেই, ইন্টারভেনশন? আমাদের এই কিডনি রোগীদের হিমোগ্লোবিন 10 থেকে 11 ইজ সাফিসিয়েন্ট। আমরা এতটুক টার্গেট রাখি, 10 থেকে 11 হলেও আমরা ইরিথ্রোপয়েটিন ইনজেকশন দিতে চাই না। আমাদের এমনিতেই অ্যাভারেজ হিমোগ্লোবিন লেভেল কম, তো 10, 10.5, ইভেন 11 হলে আমরা এটা দিই না। তবে 10 হলে আমরা সাধারণত ইরিথ্রোপয়েটিন বা আয়রন ঘাটতি থাকলে সেটা চেক করি। খুব বেশি বাড়াতে হবে এমন না, 12-13 হলে হিমোগ্লোবিন যদি আবার বেশি বেড়ে যায় তাতেও কিন্তু বিপদ আছে। আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে, স্ট্রোক হতে পারে, ব্লাড ভেসেলগুলিতে রক্ত জমাট বেঁধে যেতে পারে, সুতরাং এটাও খেয়াল রাখতে হবে। স্যার, আরও একজন দর্শক কমেন্ট করেছেন, স্যার 1997 সালে কিডনিতে ইনফেকশন থাকায় আমার একটি কিডনি ফেলে দেওয়া হয়, তখন আমার বয়স ছিল 9 বছর। এখন তেমন কোনো সমস্যা হচ্ছে না। মাঝখানে কিডনিতে ছোট্ট একটি পাথর হয়েছিল 2017 সালে, সেটার ব্যথা কয়েকদিন হাসপাতালে থাকার পর ভালো হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার বিশেষ ঝুঁকি আছে কিনা আমার? সেটা এই কারণে আপনার করোনা ঝুঁকি হওয়ার চান্স আছে সেটা আমি বলবো না। ইন জেনারেল যে সবার জন্য সে ঝুঁকি সেটা তো আছেই। এখন আপনার যদি কিডনি আমাদের অনেকেই আছে, আমরা একটা কিডনি নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তবে এখানে একটু চিন্তার বিষয় হচ্ছে যে যার একটা কিডনি আছে তার দুটো কিডনির কাজই কিন্তু একটা কিডনিকে করতে হয়, সেই জন্য তার ওই কিডনির উপরে একটা ঝুঁকি বাড়তি একটা ঝুঁকি থাকে। সেই জন্য তিনি প্রতি 6 মাস থেকে 1 বছর পর তার কিডনি ফাংশন চেক করা উচিত বলে আমি মনে করি। কারণ ভবিষ্যতে হয়তো বা উচ্চ রক্তচাপ এবং কিডনি থেকে প্রোটিন লিক করার মতো ঘটনা ঘটতে পারে। তবে এই মুহূর্তে উনি এটি নিয়ে আতঙ্কিত না হয়ে বরঞ্চ রেগুলার একটা চেক আপে থাকলে, রেগুলার বলতে আমি বলছি যে হয়তো বছরে একবার বা 6 মাসে একবার
ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, তার প্রেশারটা ভালো আছে কিনা। আর তার আরেকটা বাড়তি রিস্ক আছে, যেহেতু অন্য কিডনিতে পাথর হয়েছে, সেটিও কিন্তু ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। ইউরোলজিস্ট বলে, তাদের সাথে পরামর্শ করে এটা ব্যাপারটা দেখা যেতে পারে। আচ্ছা স্যার, এই প্রশ্নটি আমাদের আজকের বিষয়ের সাথে খুব একটা সম্পৃক্ত না, তবুও আমরা মনে হয় নিতে পারি। কারণ এটা স্যার ডায়ালাইসিস রিলেটেড অনেক কনফিউশন আছে আমাদের রোগীদের মধ্যে, এই জন্য এই কোশ্চেনটা নিচ্ছি স্যার। কিডনি রোগ আইডেন্টিফাই হওয়ার কতদিন পর থেকে ডায়ালাইসিস শুরু করতে হয় জানাবেন প্লিজ। এটা তো না, এটা আসলে আমি তো আগেই বলেছি যে কিডনি তো বিভিন্ন রকমের রোগ আছে। অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি বিকল হয়ে যাওয়া, সেটা আমরা রুগীকে তো ডায়ালাইসিস করি যদি ক্রিয়েটিনিন অনেক বেশি থাকে, অনেক সিমটম থাকে। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের বেলায় আমরা প্রথম 4টা স্টেজে কিন্তু আমরা ডায়ালাইসিস করি না, আমরা ওষুধের চিকিৎসাই করি। স্টেজ 5-এ চলে গেলে, তাও যদি বিদেশে তারা অনেক আর্লি ডায়ালাইসিস করে বিভিন্ন কারণে, আমাদের তো ফিনান্সিয়াল অনেক কনস্ট্রেইন আছে, তাছাড়া ডায়ালিসিস ফ্যাসিলিটিও কম আমাদের। সেই জন্য আমরা কিন্তু একটা ফিস্টুলা বলে আর কি, যদি রোগীরা আগে থেকে ট্রান্সপ্লান্ট করার সুযোগ থাকে, সেটা তো একটা অপশান আছেই। যদি না পারে, স্টেজ 4-এর শেষের দিকে অথবা স্টেজ 5-এর প্রথমে আমরা হাতে একটা আর্টেরিওভেনাস ফিস্টুলা তৈরি করে ফেলি, যেটা দিয়ে আমরা ডায়ালাইসিসটা চালিয়ে যেতে পারবো। সেই ফিস্টুলা করে আমরা রুগীকে রেডি করে রাখি। এটা আজকে করলেও 6 সপ্তাহ থেকে 2 মাস সময় লাগে এই ফিস্টুলাটা ডায়ালাইসিসের উপযোগী হতে। সেই জন্য মানুষের সবসময় একটা ভ্রান্ত ধারণা, ফিস্টুলার কথা বললে করছি, আস্তে করছি। তো এতে সমস্যা হয় কি, যখন আপনার ডায়ালাইসিস প্রয়োজন হবে, তখন এই ফিস্টুলা করা না থাকলে তখন দেখা যায় যে একটা এখানে গলার পাশে অথবা পায়ে আমরা একটা ক্যাথেটার দিয়ে ইমার্জেন্সি তখন তাতে বাড়তি খরচও হয়, কষ্টও হয়। সেই জন্য ফিস্টুলাটা আগে থেকে করে রাখা ভালো। যখন প্রয়োজন হবে, প্রয়োজন বলতে রোগী যখন সিমটম হবে, খেতে পারে না, বমি করছে, অথবা শুকিয়ে যাচ্ছে, অথবা তার রক্ত একেবারে কমে যাচ্ছে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের সিমটমগুলি হলে তখন আমরা স্যার ডায়ালিসিস কোন শুরু করি। ধরনের রোগীদের মানে আলটিমেটলি আমরা ধারণা করি যে ওনার আসলে ডায়ালিসিস লাগতে পারে সামনে, যে এটা তো হবেই? অনেক পেশেন্ট আছে যে একটা কিডনি ইনজুরি ঠিক হয়ে যায়। হ্যাঁ, মানে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের এই আর্লি মানে অ্যাডভান্স স্টেজগুলিতে ডায়ালাইসিস লাগবে, এবং তাদের বই পুস্তকে বলা হয় 15-র নিচে যদি জিএফআর জিএফআর আসে। চলে যায় তখনই করে। কিন্তু আমরা দেখি প্র্যাকটিক্যালি 7-8 বা তারও নিচে সিকিডি এরকম ডায়াগনোসিস হওয়ার পরেই আমাদের একটা হ্যাঁ, অ্যাজাম্পশন থাকে কারণ যে তাদের এটা অনেকটা লাগতে পারে। অ্যাডাপ্টেশন থাকে। তারা দীর্ঘদিন এই কিডনি ইনজুরি হতে হতে একটা পর্যায়ে এসে তারা এটাকে অনেকটা অ্যাডজাস্ট করতে পারে, এবং খুব বেশি সিমটোমেটিক হয়ে গেলে তখন তো অবশ্যই করতে হবে। কিন্তু কিছু কিছু ইন্ডিকেশন আছে, কিছু বায়োকেমিক্যাল ইন্ডিকেশন আছে, কিছু কিছু রোগীর শারীরিক কন্ডিশনের উপরে আমরা ডায়ালিসিস করে থাকি। স্যার রোকসানা মোর্শেদ নামে একজন দর্শক কমেন্ট করেছেন, কিডনি রোগীর যদি করোনা পজিটিভ হয় তার লাইফ রিস্ক কতটুকু? সেটা আমরা আগেও বলেছি, সেটা অন্যান্যদের থেকে রিস্ক অবশ্যই একটু বেশি। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আতঙ্কিত না হয়ে আমি যে একটু আগে বলেছি যে আমাদের অনেক ডায়ালাইসিসের রুগী কিন্তু সাকসেসফুলি ডায়ালাইসিস এর 14-15 দিন এই টাইম পার করে ডায়ালাইসিস সেরে তারা এখন আবার নন কোভিড ইউনিটে ডায়ালাইসিস নিচ্ছেন। সুতরাং সেটা একটা আতঙ্কিত হওয়ার কিছু ভয় নেই। পাওয়ার কিছু নেই। আচ্ছা স্যার, ইন জেনারেল একটা প্রশ্ন একজন দর্শক করেছেন যে কিডনি রোগীকে কি বাসায় রেখে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব কিনা? কিডনি রোগী তো মানে বাসায় বাসায় তো রেখে ট্রিটমেন্ট হচ্ছে। হচ্ছে। তবে ওই যে ডায়ালাইসিসের জন্য যদি কারো ডায়ালাইসিস লাগে, তাহলে তাকে ডায়ালাইসিস সেন্টারে গিয়ে ডায়ালাইসিস করতে হয়। সেটার জন্য ভর্তি থাকতে হয় না, হয়তো ইনিশিয়াল কয়েকদিন ভর্তি থাকতে হয়, পরবর্তীতে উনি সপ্তাহে 2বার বা 3বার ডায়ালিসিস সেন্টারে ডায়ালাইসিস করে। তবে হ্যাঁ, একবার ক্রনিক কিডনি রোগ বলতে সবাই আমি মনে করছি হয়তো বোঝাচ্ছেন যে ক্রনিক কিডনি ডিজিজের ব্যাপারটাই আর কি। সেটা একটা রেগুলার ইন্টারভেল, হয়তো 2 থেকে 3 মাস পর পর একজন নেফ্রোলজিস্ট বা কিডনি ফিজিশিয়ান যারা আছেন তাদের পরামর্শে থাকাটাই ভালো। কারণ অনেক কিছু আছে যেগুলা খাদ্যেরও একটা ব্যাপার আছে, ওষুধের ব্যাপার আছে, সেগুলো মডিফিকেশনের মাধ্যমে কিন্তু রুগী অনেক দিন ভালো থাকতে পারে। এটা এটা একটা কথা আমি বলে রাখি যে কিডনি রোগ হলেই যে একেবারে ভালো হয়ে যাবে ক্রনিক কিডনি ডিজিজ, এইটা আমরা সবসময় ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে আর্লিয়ার স্টেজে হয়তো রোগীকে স্টেবল রাখা যায়। এই রোগগুলি আমরা চিকিৎসা করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে যে
প্রোগ্রেশনটাকে ডিলে করা বা ওষুধ খেয়ে যেন সে অনেক দিন ভালো থাকে, ডায়ালিসিস যাওয়ার সময়টা যেন অনেক দেরি হয় বা আচ্ছা অনেকে ওষুধে যেন অনেক দিন ভালো রাখতে পারি আমরা, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। আচ্ছা স্যার, এই এই পেশেন্টগুলো কি আমরা এখন মানে এমনিতে যেহেতু অনেকেই ধারণা করছেন যে হাসপাতাল একটি ইনফেকশনের সোর্স, হুম হুম, অনেক পেশেন্ট আসছেন স্যার, এবং যে কোনো ধরনের সমাগমই আসলে ইনফেকশনের সোর্স, সেখানে হাসপাতালে ডেফিনেটলি। তো পেশেন্ট আসবেনই। তো এই রোগীগুলোর ক্ষেত্রে কি স্যার আমরা এখন বলি যে একটু চেক আপের ডিউরেশনটা কমাক বা ফ্রিকোয়েন্সিটা কমাক, হুম হুম, এই ধরনের কি মানে বলা হয় স্যার আমরা এখন? তো সাধারণত 2 থেকে 3 মাসের আগে যারা অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে 2 মাস পর পর আসতে বলি, অনেককে 3 মাস পর পর আসতে বলি। তবে এটা ঠিক হসপিটালে যত কম আসা যায়, কারণ খুব এসেনশিয়াল ইভেন্টসগুলি না হলে, মানে এসেনশিয়াল না হলে সাধারণত জরুরি অপারেশন থেকে আরম্ভ করে অনেক কিছুই আমরা ডিসকারেজ করি এখন। কিন্তু আমাদের, আমি তো এখানে এসে দেখলাম যে রুগীরা এতই অসুস্থ, হ্যাঁ, যে সিকেডি আমাদের ক্রনিক কিডনি ডিজিজ রোগীগুলি খুবই, গত 4 5 মাস 6 মাস তারা ডাক্তার কাছে আসতে পারছে না। জি তাদের স্যার। বেলায় তো ডেফিনেটলি ওষুধ বা খাদ্যের অনেক অনেক সাজেশনগুলি খুব প্রয়োজন, সেই জন্য তাদের আসতে হচ্ছে। কিন্তু যা একটা রুগীর কিডনি বায়োপসি করতে হবে, জি এই স্যার। এটা অত যদি খুব এসেনশিয়াল মনে হয়, কিছু কিছু বায়োপসি আছে আমরা 1 2 মাস 3 মাস ডিলেও করতে পারি। আচ্ছা। হ্যাঁ, তাতে আমরা কিছু কনজারভেটিভ মানে ওষুধের ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে কিছুদিন ডিলে করতে পারি। এটা তো শুধু স্যার এই যে পেশেন্টগুলো হাসপাতালে মানে বাইরে আছেন, আউটডোর বেসে আছেন, শুধু তাদের জন্য কিন্তু না স্যার। হুম হুম, ইনডোরে অন্যান্য পেশেন্টগুলোর সাধারণত এখন যে রুগীগুলো আসছেন খুব খারাপ অবস্থা না খারাপ হলে অবস্থা আছে। হাসপাতালে আসছেন না। তো ইনডোরে এমন অনেক রুগী এখন আছেন স্যার, হয়তো কমপ্লিকেশন হিসেবে লিভারের সমস্যা আছে, কমপ্লিকেশন হিসেবে হুম, কিডনির একজন ডক্টর খুঁজছেন, খুঁজছে। নেফ্রোলজিস্ট খুঁজছেন। তো সেই হিসেবে দর্শকদের বলছি যে আপনাদের স্যার কিন্তু এখন বসছেন, স্যার রেগুলার পেশেন্ট দেখছেন, আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের যদি কোনো জরুরি সমস্যা কোনো থাকে, রোগী হলে, জরুরি যদি থাকে যদি কোনো স্যারের সাথে সমস্যা যোগাযোগ করতে পারেন। হয় তাহলে আসবেন। তো আমরা সময় প্রায় শেষে চলে এসেছি। আপাতত আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে আপনি আপনার এত ব্যস্ততার মাঝেও স্যার, পেশেন্ট দেখছিলেন, আমি এর মধ্যেই চলে এসেছেন স্যার। হুম হুম। আম, স্যার, শেষ মুহূর্তে যদি স্যার এই কিডনি রোগীদের জন্য ইন জেনারেল কোনো অ্যাডভাইস দিতেন স্যার। আমার কথা হলো যে কিডনি রোগের তো আমরা হয়তো অন্য আরেক সময়ে যদি সময় হয়, কিডনি রোগ প্রতিরোধ বা সেগুলো কিডনি রোগ হয়ে গেলে কিভাবে আমরা সুস্থ থাকবো সেটা আলাপ করা যাবে, কারণ এটা অনেক একটা বড় বিষয়। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে সারা দেশের, সারা পৃথিবীর সবাই আমরা আতঙ্কিত থাকি, আছি। তো সেটা তো অবশ্যই একটা বিষয় আছে। তবে আমি মনে করি যে আমরা সবাই সাহসের সাথে, আমি শত মানে কি বলে মানে আতঙ্কের মধ্যেও এই রুগীদের কষ্টের কথা চিন্তা করে বসে রুগী দেখছি। তো সেটা আমাদেরও তো অনেক রিস্ক আছে, আপনারা জানেন অলরেডি 40 থেকে 40-এর বেশি ডক্টর ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এবং সবাই আমরা সাবধানে চলি, পার্সোনাল হাইজিন, হ্যান্ড ওয়াশিং, মাস্ক পরা। অনেক রোগী দেখি চেম্বারে আসে মাস্ক নাকের নিচে, মাস্কটা খুলে শুধু মুখের মধ্যে রাখেন। মুখের মধ্যে রাখলে কতটুকু লাভ হবে আমাদের? সুতরাং যেভাবে মাস্ক পরা উচিত এবং ডিস্টেন্স মেনটেন করা উচিত, হাত ধোয়া উচিত, সেগুলো মেনটেন করা উচিত। আর রাস্তাঘাটে গ্লাভস পরে তারপরে পিপি পরে ঘুরলে খুব একটা লাভ হবে বলে অনেকেই মনে করেন না, আমিও মনে করি না। তো সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ একটা না একটা সময় আসবে আমরা আমাদের এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাবো, এবং কিডনি রোগীরাও ইনশাআল্লাহ ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার 11:30টায় আরও একজন অতিথিকে নিয়ে আসবো এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদে থাকুন এবং অন্যকেও নিরাপদে রাখুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। ধন্যবাদ সবাইকে।